নমস্কার, আপনারা দেখছেন এনকে টিভি বাংলা আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। আর আমরা আজকে মাধ্যমিক সাজেশন অনুষ্ঠানে ঠিক দুপুর 2টোয় আপনাদের কাছে হাজির এবং আপনারাও নিশ্চয়ই অধীর অপেক্ষায় রয়েছেন যে কখন আমাদের শিক্ষক মহাশয় আপনাদের সঙ্গে একেবারে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবেন। কিন্তু তার আগে আমি আপনাদের জানিয়ে দিই যে আজকে আমাদের টপিক হচ্ছে জিওগ্রাফি অর্থাৎ ভূগোল। দেখুন, ভূগোলের কথা বলতে গেলে অনেকের মাথাতেই আসে যে ভূগোল এমন একটা সাবজেক্ট যে সাবজেক্ট কিন্তু অনেকের কাছে ভীষণ পছন্দের, আবার অনেকের কাছে ভয়ের। কিন্তু ভূগোল নিয়ে আমার যেটা মনে হয় যে ভূগোলের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট যে নাম্বার তোলার ক্ষেত্রে ভূগোল কিন্তু আর্টস সাবজেক্ট হিসেবে অন্তত মাধ্যমিক স্তর পর্যন্ত একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম বা সুন্দর সাবজেক্ট বলতে পারি, যেখানে খুব ভালো নাম্বার ওঠে। তাই একটু কেয়ারফুলি যদি আমরা এই ভূগোল সাবজেক্টকে পরীক্ষার খাতায় তুলে ধরতে পারি, আপনার যে সারা বছরের অধ্যাবসায় তাকে যদি সঠিকভাবে আপনি আপনার পরীক্ষার খাতায় তুলে ধরতে পারেন, আমার মনে হয় নাম্বার পাওয়ার ক্ষেত্রে আপনাকে এই সাবজেক্ট ভীষণভাবে হেল্প করতে পারবে। এই সাবজেক্ট গ্রুপে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ভূগোলের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি এবার পরিচয়ে আসবো। আমার সঙ্গে রয়েছেন শিক্ষক মহাশয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্যার, আপনাকে স্বাগত। অভিষেক বাবুর পরিচয় দিয়ে দিই যে নবাবগঞ্জ শ্রীধর বংশীধর হাই স্কুলের তিনি শিক্ষক মহাশয় হিসেবে কাজ করছেন। স্যার, প্রথমেই আমি জানতে চাইবো আপনার কাছে যে জিওগ্রাফি ভূগোল সাবজেক্ট নাম্বার তোলার ক্ষেত্রে এই সাবজেক্টের ভূমিকা। নাম্বার খুব ভালো তোলা যায়। আমি 100% নিশ্চিতভাবে বলতে পারি ছাত্রছাত্রীরা 90-তে 90 পেতে পারে যদি তারা কিছু টেকনিক বা পদ্ধতি ফলো করে যদি পড়াশোনা করতে পারে এবং খাতাতে তার যদি উপস্থাপনা বা রিপ্রেজেন্টেশনটা দিতে পারে, তাহলে কিন্তু 90-তে 90 নম্বর তোলা ভূগোলের ক্ষেত্রে একেবারেই অস্বাভাবিক বা খুব বেশি নয়। এবং সেক্ষেত্রে আমি ছাত্রছাত্রীদের প্রথমেই যেটা বলবো যে তোমরা অবজেক্টিভ কোশ্চেন, অর্থাৎ আমাদের 36 নম্বর আছে অবজেক্টিভ, তার সঙ্গে 10 নম্বর রয়েছে ম্যাপ পয়েন্টিং। এই জায়গাটাই কিন্তু নম্বর সব থেকে বেশি তোলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবং এই জায়গাটাই ভালো করে ঠান্ডা মাথায় করতে হবে। এই যে 36টা নম্বর অবজেক্টিভ রয়েছে, এটা যদি আমি খুব দ্রুত বা 1 এবং 2 নম্বরের না, 1 নম্বরেরই 36টা, তার পার্ট আছে কতগুলো, সে পার্টটা আমি বলবো পরপর। আর ম্যাপ পয়েন্টিং রয়েছে 10, অর্থাৎ 46 নম্বর আমার এখানেই হয়ে গেল। তারপরে 2 নম্বরের 6টা 12 এবং 3 নম্বরের 4টে 12, 12 12 24, আর ওদিকে 5 5 10, অর্থাৎ 20, অর্থাৎ 44, 56 এবং 44কে যোগ করলেই হচ্ছে 90। তাহলে এই হলো আমাদের কোশ্চেন প্যাটার্ন। এই 90 নাম্বার যদি একটু বই খুঁটিয়ে ভালো করে পড়া যায়, অনুশীলন ঠিক থাকে, কোনো ব্যাপারই না। একদম প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যদি বইটাকে ধরে ধরে পড়া যায় এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অর্থাৎ বিগত 2-3 বছরের মাধ্যমিকে যে প্রশ্ন এসেছে সেগুলোকে যদি একটু স্টাডি করা যায়, তাহলে 90-তে 90 পাওয়া একেবারেই অসম্ভব নয় ছাত্রছাত্রীদের পক্ষে। এবং আমি সবসময় ছাত্রছাত্রীদের বলবো যে তোমরা অবজেক্টিভ কোশ্চেন গুলো খুব ভালো করে ঠান্ডা মাথায় করবে, যেন সেখানে কোন রকম ভুল চুক না হয়। এর জন্য ওটা যদি একটু ঠান্ডা মাথায় করে নাও, ম্যাপ পয়েন্টিংটা তার সঙ্গে যদি তোমরা করে নাও, তাহলে তারপরে 2 নম্বর 3 নম্বর এবং 5 নম্বর এই 3টের ক্ষেত্রে কিন্তু তোমাদের আর সেরকম অসুবিধা হবে না। এবং তারপর তোমরা আরামসে বাকি সময়টা, কারণ 3 ঘন্টা সময় পাচ্ছ লেখার জন্য, 3 ঘন্টা 15 মিনিট আগে শুরু হচ্ছে, 15 মিনিটে তুমি কোশ্চেন পেয়ে যাচ্ছ। এবং ওই সময় তুমি কোশ্চেন দেখে যেগুলো তুমি কনফিডেন্টলি করতে পারবে এবং তোমার যেগুলো করার আগে করলে ভালো হয় এরকম গুলো তুমি আগে করে নিতে পারো। আর একটা ছেলে মেয়েদের আমি বলবো সেটা হচ্ছে অবজেক্টিভ কোশ্চেনের ক্ষেত্রে, ধরো আমি একদম ডাইরেক্টলি বলে দিই, একটু লিখে, আমি লিখে করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। স্যার, যদি আপনি ওই পাশটায় চলে যান। এরকম তো আচ্ছা, যেমন প্রথমেই আমাদের 1 নম্বরে 14খানা কোশ্চেন থাকে, 1.1 থেকে 1.14, 14 খানা রয়েছে। এই 14টাই হচ্ছে এমসিকিউ রয়েছে। এই এমসিকিউ কোশ্চেন গুলো 4টে করে অপশন থাকে, একটা করে অপশন ছাত্রছাত্রীদের লিখতে হয়। তো দাগ নম্বর দিয়ে পরপর লিখে নাও। এবার হয়তো এটা হতে পারে যে কারোর হয়তো মনে আসছে না, আমি সাপোজ 1.8টা আমার মনে আসছে না বা আমি কনফিডেন্ট নই, তো সেক্ষেত্রে তুমি সেই জায়গাটা ফাঁকা রেখে দাও, তারপরে 1.9 1.10 এভাবে চলতে থাকো। এবং কিন্তু জায়গাটা ওখানেই ফাঁকা রাখলে খুব সুবিধা হয়। সবসময় অবজেক্টিভ কোশ্চেনের ক্ষেত্রে একই জায়গায় যদি প্রশ্নের উত্তরটা দেওয়া হয়, তাহলে পরীক্ষকদের খাতা দেখতে কিন্তু খুব সুবিধা হয়। এবং পরীক্ষকদের বিরক্ত করলে তার প্রভাব একটা ছাত্রছাত্রীদের মধ্যে পড়ে, সেটা সবাই যেটা জানে, এটা মনস্তাত্ত্বিক বিষয় আর কি, যে আমরা চাইবো পরীক্ষকদের খুব নির্দ্বিধায় খাতাটা যাতে আমরা দেখতে পারি। এবং একটা খাতা দেখার পর পরীক্ষক যখন বলে, আমি নিজে পরীক্ষক হিসেবে সেটা চাইবো
যে তাহলে কি হবে, তাহলে ছাত্রছাত্রী মানে শিক্ষক ভাববে যে না খুব ভালো হয়েছে। মানে পরিষ্কার পরিচ্ছন্নতা যে কোনো বিষয়ের একদম একদম, শুধু পরিষ্কার পরিচ্ছন্ন না, সিকোয়েন্স মেনটেন করা, সিকোয়েন্স মেনটেন করে লেখো। তোমাদের হয়তো এবার অনেকেই বলতে পারো স্যার আমি তো জানি না আমি কি করব, একটু জায়গা ফাঁকা রাখো। এখন তো খুব বেশি লিখতে হয় না, মানে 2 মার্কস বা 3 মার্কসের জন্য যে এমন অনেক লিখতে হচ্ছে তা নয়। একটু জায়গা ফাঁকা রাখো, দাগ নম্বর দিয়ে রাখো, পরবর্তী সময় তুমি লিখে দাও। এমন হতে পারে ওই প্রশ্নের উত্তরটা তুমি হয়তো দুর্বল লিখবে, মানে তোমার অতটা ভালো পারছো না, ঠিক আছে, অসুবিধা নেই, তুমি ওই ফাঁকা জায়গাটাতেই পরবর্তী ক্ষেত্রে পূরণ করার চেষ্টা করো এবং ছেড়ে আসবে না। আমি সবসময় বলবো যে চেষ্টা করবে সব প্রশ্নের উত্তর দিয়ে আসতে। অনেকেই আছে যেটা সব প্রশ্নের উত্তর লেখে না, কিছু কিছু প্রশ্নের উত্তর মানে বাকি রেখে যায়, এটা যেন একদম না হয়। তো এক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে এই 1 দাগ 2 দাগেরও 3টে ভাগ আছে, 2.1, 2.2, 2.3 আর 2.4। এটাও যেন পরপর ছাত্রছাত্রীরা করে নেয়, মানে 1 দাগের 1 থেকে 14 পর্যন্ত, 2 দাগের আবার এই 2.1 এর আবার 6টা প্রশ্ন উত্তর দিতে হয়। 7টা প্রশ্ন থাকে, 6টার উত্তর দিতে হয়, একটা এক্সট্রা থাকে। ভালো ভালো ছেলেমেয়েরা কিন্তু সেটাও লিখে আসতে পারো, কোনো অসুবিধা নেই। বা অনেকের হয়তো মনে হতে পারে যে এই উত্তরটা আমি হয়তো ঠিক দিলাম না, ঠিক আছে, তুমি 7টাই লিখে আসো। এখানেও 6টা, আর যারা কনফিডেন্ট তাদের বলবো দরকার নেই, তোমরা 6টাই লেখো। 2.2 এর ক্ষেত্রেও 6টা, 2.3 এর ক্ষেত্রে থাকে 8টা, এটা এক কথায় উত্তর দাও, এক্ষেত্রেও 6টা, আর 2.4 হচ্ছে ম্যাচিং মানে মেলানো। তো সেক্ষেত্রে বাম দিক ডান দিক, এটাও আমি একটু বলবো ছেলে মেয়েদের যে ছাত্রছাত্রীরা তোমরা এই ম্যাচিং এর ক্ষেত্রে ইনস্ট্রাকশনটা ফলো করবে, যে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। এবার তোমরা অনেকেই যেটা করে তীর চিহ্ন দেওয়া, একদম নয়, একদম ক্রস নয়, কিচ্ছু না, বাম দিকটা পরিষ্কার যেরকম আছে। যদি একটু আমাদেরকে ব্ল্যাক বোর্ডে দেখিয়ে, হোয়াইট বোর্ডে দেখিয়ে দেন কিভাবে লিখতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, বাম দিক যেরকম আছে সেরকম বাম দিকটা লিখে নাও। বাম দিক ঠিক অ্যাজ পার কোশ্চেন, মানে প্রশ্ন অনুযায়ী, প্রশ্ন যেরকম আছে প্রশ্ন অনুযায়ী বাম দিক, অর্থাৎ 4.1, 4.2, 4.3 এবং 4.4 বা 4.4 যা প্রশ্নে আছে তুমি লিখে নাও। হয়ে গেল বাম দিক কমপ্লিট। এবার তুমি পাশে ডান দিক লেখো। এবার পাশে তুমি ডান দিকটা লিখে নাও, একটু ছেড়ে জায়গা, ডান দিক। তারপর ডান দিকের এই বাম দিকের প্রশ্নগুলোর সঙ্গে সাজিয়ে তুমি ডান দিকটা লিখে থাকো। মানে তাতে দেখা যাচ্ছে যে ওখানে গয়ের উত্তরটা 4.1 এ হয়, হ্যাঁ, মানে এখানে যেমন 4.1, 4.2, 4.3, 4.4 রয়েছে, এখানেও ক খ গ ঘ। আপনি যেটা বলছেন একদম ঠিক, হয়তো প্রথমে গ হলো, ঠিক আছে, আমি গ লিখে উত্তরটা লিখে নিলাম, তারপরে ঘ লিখলাম, হয়তো ঘ সাপোজ, তারপরে হয়তো ক আছে, তারপরে হয়তো খ আছে, কিন্তু কোনোভাবেই ক্রস নয়, মানে কোনোভাবেই নিচে না, না, এই যে মেলানো, এই যে এভাবে মেলানো, এই জিনিসটা একদম করবে না। এটা করতে গিয়ে অনেক সময় পরীক্ষক নিজে কনফিউজ হয়ে যান যে এটা তো 4.4টা গয়ের সাথে মিললো না ঘয়ের সাথে মিললো। এইটা একদম করার দরকারও নেই, এটা তো ছাত্রছাত্রীদের এমন কিছু সময় ব্যয় বা সময়ের অতিরিক্ত কোনো ব্যাপারই নয়। যেরকম 4.1, 4.2, 4.3 এবং 4.4 বাম দিকে রয়েছে, প্রশ্ন অনুযায়ী দেখে দেখে আমি টুকে নিলাম, তারপরে আমি ডান দিকটা আমি উত্তরগুলো সাজিয়ে লিখলাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা বিষয় আমি বলবো যে ওই অবজেক্টিভটা নিয়ে আমি এত বেশি কেন বলছি, কারণ অবজেক্টিভে কিন্তু নাম্বারটা বিরাট নাম্বার, বিশাল, 46, মানে আমি আপনাকে বললাম 36-10, মানে ম্যাপ পয়েন্টিং নিয়ে 46, প্রায় 50% নাম্বার, একদম একদম একদম। তো সেক্ষেত্রে এই জায়গাটাতে যদি আমরা খুব মানে ঠান্ডা মাথায় মন দিয়ে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15-20 মিনিট সময় ব্যয় করি, মানে শুরুতে হচ্ছে আমার 11টা থেকে 11:30, 12:15 অব্দি যদি আমি এটা খুব ভালো করে করি, আমি কিন্তু এখানেই 40-45 নম্বর একদম মানে অনায়াসে তুলে নিতে পারবো। তো সেক্ষেত্রে এই 1.1 বা 2.1 বা 2.2 যেগুলো আমি বলছিলাম, এক্ষেত্রে যেটা যেমন 2.1 এ কি থাকে, শুদ্ধ অশুদ্ধ, এটা আমি একটু বলবো। অনেকেই কি করে, একদম ইনস্ট্রাকশন পরিষ্কার থাকে যে উত্তরটি শুদ্ধ হলে সু, মানে তালিবস্য হয় রস্যু, আর অশুদ্ধ হলে অ লেখো। এটা আমরা অধিকাংশ খাতাতেই পাই না। যখন মাধ্যমিকের খাতা দেখতে বসি, অনেক ছেলে মেয়ে কি করছে, এটা লিখছে না, এটা ফলো করছে না, সে সো লিখছে, সত্য মিথ্যা, সত্য বা মিথ্যা এরকম কিছু একটা লিখছে। অনেক ক্ষেত্রে দেখছি কেউ ক্রস দিয়ে দিচ্ছে, টিক দিয়ে দিচ্ছে, এই ধরনের ব্যাপারগুলো করছে, প্রয়োজন নেই।
সেক্ষেত্রে কি নাম্বার কাটা যেতে পারে এক্সামিনার? না না, নাম্বার একদমই কাটার মানে কোনো জায়গায় নেই। আমাদের সবসময় ছাত্রদের দিকে তাকিয়ে ছাত্ররা যতটা পেরেছে সেটাকে ভালো করে নিরীক্ষণ করে আমাদের কিন্তু নাম্বার দিতে হয়। সত্য মিথ্যা বা এটা লিখলেও আমরা কিন্তু মানে অ্যানসার যদি ঠিক থাকে কিন্তু পদ্ধতি ভুল থাকলে পদ্ধতি সেক্ষেত্রে দেওয়ার চেষ্টা করা। একদম আমরা চেষ্টা করি যে এই ক্রস রয়েছে বা টিক রয়েছে তাতেও আমরা নাম্বার দিই, কিন্তু তোমরা এগুলো করবে না, তোমরা নির্দেশ কিন্তু ফলো করছো না। ইমপ্রেশন এর একটা ব্যাপার ইমপ্রেশন তো অবশ্যই, এবং তার মানে কি আপনি নির্দেশটা ফলো অ্যাজ এ স্টুডেন্ট, আমি ছাত্র হিসেবে আমার তো প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে। প্রশ্নের যে ইনস্ট্রাকশন রয়েছে, নির্দেশ, এই নির্দেশটাই অধিকাংশ তো জানি বলে করে দিত না। তুমি নির্দেশটাকে ফলো করো, নির্দেশটা করে করো, দেখবে অনেক সুন্দর এবং অনেক বেশি নাম্বার পাবে। বেশ, আমার সঙ্গে একজন এই মুহূর্তে যোগ দিয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কোচবিহার ডিস্ট্রিক্টের দিনাটা সাব ডিভিশন থেকে বলছিলাম। আপনার কথা আমার কাছে এসে পৌঁছচ্ছে না, যদি একটু বলতেন আরেকবার প্লিজ। হ্যাঁ বললাম, আমি কোচবিহার ডিস্ট্রিক্টের দিনাটা সাব ডিভিশন থেকে বলছিলাম। আপনি প্লিজ একটু লাইনে থাকুন, আপনার কথা আমার কাছে পৌঁছচ্ছে না। আমি পিসিআর কে বলবো যদি কথা আমার কাছে পৌঁছানো যায়। আপনি একটু সঙ্গে থাকুন, একটু। হ্যাঁ, আরেকবার বলুন প্লিজ, আমি একটু চেষ্টা করছি শোনার। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন প্লিজ। হ্যাঁ বলছিলাম, আমি কোচবিহার থেকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নাম ধ্রুবদেব। আমি অ্যাকচুয়ালি, আমার ছেলে হচ্ছে এবার পরীক্ষার্থী। তা ছেলে একটু বাইরে গেছে, যখন দেখে গেল তখন বললো ওর একটা কোয়েরি ছিল, সেটা সম্পর্কে স্যারকে একটু জিজ্ঞাসা করতাম আর কি। হ্যাঁ নিশ্চয়ই স্যার, আপনি যদি এখানে চলে আসেন। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম কি, ওর যেটা কোয়েরি ছিল সেটা হচ্ছে জিওগ্রাফির ক্ষেত্রে যে ওই ছবিগুলোর যে ব্যাপার আছে আর কি, যেখানে ছবি দিতে বলা হয়েছে সেখানে তো দেবেই, আর ছবি যেখানে দিতে বলা হয়নি সেখানেও কি ছবি দেবে? আর ছবিটা মানে কি দিয়ে করবে? রুল দিয়েই করবে এবং সেটাকে কি বক্স আকারে করে দেবে? এ ধরনের আর কি জানার ছিল আর কি বিষয়টা। স্যার আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, না আমি ওনার প্রশ্নের উত্তরটা দিই। বেশ, ধ্রুববাবু ধন্যবাদ, আপনি এনকেটিভি বাংলার অনুষ্ঠান থেকে ফোন করেছেন এবং আপনার প্রশ্নের উত্তর আমি স্যারের থেকে বানিয়ে নেব। হ্যাঁ, এটা আমি আসতাম অবজেক্টিভ টাইপের পরেই আমি এই ছবি বা এই ধরনের ডেসক্রিপটিভ কোশ্চেনগুলোতে কথা বলতাম। তো সেক্ষেত্রে আমি উনি যেটা বললেন অবশ্যই আমি একটু বোর্ডে দেখাই একদম যে এটা উত্তরপত্র, এটাকে যদি আমি উত্তরপত্র ধরে নিই তাহলে একটা প্রশ্ন ধরুন 3.1 বা 4.1 আমি লিখছি, যেটা ব্যাখ্যামূলক প্রশ্ন হয়, তো সেক্ষেত্রে হয়তো একটা ছবি হবে। তো ছবির জন্য আমি যদি ডান দিকে এরকম একটু জায়গা ফাঁকা রেখে দিতে পারি এবং উনি যেটা বললেন যে এরকম একটা বক্স করে দিতে পারি, তার মধ্যে যদি ছবিটা আমি আঁকি তাহলে এটা খুবই ভালো। যদি ছাত্র ভুলে যায় বা মনে না থাকে তাহলে আমি বলবো চেষ্টা করতে যে প্রশ্নটার মাঝে কিছুটা জায়গা ফাঁকা রেখে সেইখানে যদি সে ছবিটা আঁকে। ছবি পেন্সিল দিয়ে আঁকবে, ছবিতে কালার করতে হবে এরকম কোনো বিষয় নেই যে কালার করতেই হবে। সুন্দর করে ছবিটা যদি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন করে ছবিটা আঁকা যায়, এবং আমাদের প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রে একটা বিষয় আছে যে ছবিটা আঁকার সাথে সাথে ছবিটার একটা বর্ণনা মানে একটা ব্যাখ্যা থাকে। একটু উদাহরণ দিয়ে বলি তাহলে ছাত্রদেরও বুঝতে সুবিধা হবে। ধরো হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত, যদি আমাদের একদম ছবি এঁকেই আপনি বুঝিয়ে দেন। হ্যাঁ একদম, পুরো আমি ছবি এঁকেই বোঝাচ্ছি। ধরুন হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত একটি ভূমিরূপ রসে মোতানে। তো এই রসে মোতানেটা ছেলেটা এরকম ভাবে এঁকে দিল, রসে মোতানে, কিন্তু এবং হিমবাহের গতিপথটা এরকম একটা তীর চিহ্ন হয়তো দিয়ে দিল, কিন্তু সেটা না করে তার পাশাপাশি রসে মোতানে, এটা আমি একটু লিখে দিচ্ছি, এই দিকটাতে হিমবাহের অবঘর্ষ আর বিপরীত দিকে উৎপাটন ক্ষয়, এইটা যদি একটু ছেলেমেয়েরা লিখে দেয় তাহলে ইমপ্রেশন অনেক ভালো হবে এবং আমরা বুঝতে পারবো না ছেলেমেয়েরা মন দিয়ে এবং ভালোবেসে ভূগোলটাকে পড়েছে। আবারও বলছি ইমপ্রেশনের ব্যাপার, একদম এক্সামিনারের ইমপ্রেশন একদম। তো সেক্ষেত্রে ছবি 5 নম্বরের ক্ষেত্রে বলে দেওয়া হয়, 2 নম্বর বা 3 নম্বরের ছবি বলে দেওয়া হয় না, মানে অর্থাৎ 3-এর দাগের প্রশ্ন যেটা 6টা অ্যাটেম্প করতে হয়, 6 দুগুণে 12, এবং 4-এর দাগের প্রশ্ন যেটা 3টে অ্যাটেম্প করতে হয়, 3-4-12, সেখানে কিন্তু অনেক সময় চিত্র সহ এই কথাটা, যদি এগুলো কেউ না লেখে কোনো ছাত্র ভুলে যায় সেক্ষেত্রে কি নাম্বার কাটা হয়? না, নাম্বার কিন্তু আমরা কাটা হয় না। এখন এতটাই সিস্টেমেটিক এবং মেথড ফলো করে খাতাটা আমরা দেখি যে সেক্ষেত্রে বলা আছে যে 3টে ভূমিরূপ তার সাথে 3টে ছবি উদাহরণ দিলে আমাকে 5টা নম্বর দিতে হবে। কিন্তু এই যে বললাম একটু ভালো খারাপের আমরা
অনেক সময় দেখি 5-এর জায়গায় অনেক জায়গায় 4.5 পেয়েছে, 3-এ 2.5 পেয়েছে। এই যে হাফটা নাম্বার রেখে দিচ্ছেন স্যার ম্যাডামরা, সেটার ব্যাখ্যা ওনারা তারা দিচ্ছেন, বলছেন ছবির ব্যাখ্যা স্পষ্ট নয়, বা এই ব্যাখ্যা যে এইটা স্পষ্ট নয়, এই জন্য কিন্তু হাফ নাম্বার অনেক জায়গায় কেটে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু স্ক্রুটিনিয়ারদেরও কিছু করার থাকে না, অর্থাৎ খাতাটা প্রথমে দেখা তারপর তো স্ক্রুটিনি, তো স্ক্রুটিনিয়াররাও কিন্তু সেখানে হাত দিতে পারবেন না, এবং হাফ হাফ করে আলটিমেট দেখা গেল সে 90-তে 90 পেত, ওই হাফ হাফ নম্বর কেটে জুড়ে গিয়ে 3টে নম্বর কম পেয়ে তার কিন্তু 87 এগুলো হয়তো তিনি জানেন, কিন্তু হয়তো তিনি ছোট ছোট ভুলের কারণে বা মানে প্রয়োগ করে আসতে পারেনি। মানে সেই সময় আমাকে তো মনে আসতে হবে। ছাত্রদের ক্ষেত্রে যেটা হয়তো জানে, আমি বলছি না জানে না, কিন্তু তার প্রেজেন্টেশনটা, তার মানে হড়বড়ির জন্য ভুল হয়ে যাওয়ার, মানে হ্যাঁ, মাধ্যমিকের একদম, খাতায় যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মাথা ঠান্ডা রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে উত্তরটা লেখা, অ্যান্সার শিটটা কিন্তু এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যে একটা কমপ্লিট অ্যান্সার শিট যাকে বলে, যে আপনি উত্তর দিচ্ছেন কিন্তু সেই উত্তরটাতে এক্সামিনার খুশি হতে পারছেন না, কারণ আপনাকে যা যা করতে বলা হয়েছে সেটা আপনি প্রপারলি করে আসতে পারেননি। উত্তর দিয়েছেন কিন্তু উত্তরটা খুশি করতে পারেনি এক্সামিনারকে, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে কমে যাবেই এটা বলছেন না স্যার, নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি চ্যালেঞ্জ করলেও কোনো লাভ হবে না। এবং অনেক ক্ষেত্রে ছেলেমেয়েরা বলেও, স্যার আমি তো সব লিখে এলাম কিন্তু আমি পুরো নম্বর কেন পেলাম না। এটা কিন্তু দেখবেন অভিভাবকদের আমি বলছি, যে বাড়িতে হয়তো বললো, বা শিক্ষক যাদের কাছে পড়াশোনা করছেন, আমি তো সব লিখে এসেছি, মানে তিনি হিসেব করছেন যে তিনি 91 পাবেন, কিন্তু দেখা গেল তিনি 89 পেয়েছেন। একদম। এই যে 2-3টে নম্বর কম কোথায় পেলাম বা কিভাবে হলো, এই জায়গাগুলোই কিন্তু ছাত্রছাত্রীদের বুঝতে হবে, যে এই প্রয়োগগুলো যেন ঠিক হয়, অর্থাৎ ব্যাখ্যা এবং তার সঙ্গে সঙ্গে ছবি, এবং ছবিটা ঠিকঠাক আঁকা। আর একটা বিষয় আমি এই ছবির ক্ষেত্রে বলবো, প্রাকৃতিক ভূগোলে অনেকেই অনেক রকম ছবি আঁকে, কিন্তু আঞ্চলিক ভূগোল, আমাদের যেটা ভারতের আঞ্চলিক ভূগোল রয়েছে, সেখানে কিন্তু অনেকেই ছবি আঁকতে না, কারণ সেখানে তারা বলে আমরা কি ছবি আঁকবো। ঠিক এক্ষেত্রে আঞ্চলিক ভূগোল মানে কি, অঞ্চল, অঞ্চল চিহ্নিতকরণ, অর্থাৎ আমাদের ভারতের আঞ্চলিক ভূগোল রয়েছে, তাহলে আমাকে ভারতের ছবিটা কিন্তু একটু আঁকতে হবে। একটা ছোট করে বক্স করে তার মধ্যে ভারতের ছবি এঁকে একটা নর্থ লাইন, একটা এরকম জাস্ট একটা তীর চিহ্ন দিয়ে এন লিখে দেওয়া, যেটা নর্থ লাইন করে এবার জায়গাটাকে চিহ্নিত করা। উদাহরণ দিয়ে বলছি, যেমন প্রতিবার একটা প্রশ্ন খুব মানে কমন প্রতি বছর আসে, যে কোনো একটা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ। যেমন গত বছরই এসেছিল ইক্ষু চাষ, মানে আখ চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। এবার যেমন চা চাষের অনুকূল পরিবেশ, বা কফি চাষের, ধান গমের খুব ইম্পর্টেন্ট, আসবেই, মানে আসাটার সম্ভাবনা মানে 99%-ও বেশি। তো সেক্ষেত্রে ছেলেমেয়েরা এইটা যে লিখবে, প্রথমেই পড়ে নেবে যে প্রশ্নে কি লেখা আছে, অনুকূল প্রাকৃতিক পরিবেশ না অনুকূল ভৌগোলিক পরিবেশ। যদি প্রাকৃতিক পরিবেশ থাকে, সেখানে কিন্তু অর্থনৈতিক পরিবেশ তাদের লেখার কোনো দরকার নেই, অর্থাৎ অনেকে জলসেচ লিখছে, উন্নত বীজ, সার, দরকার নেই, অকারণ সময় ব্যয়, এবং ওগুলোতে কোনো নম্বরও পাবে না। 5টা পয়েন্ট লিখতে হবে, 5টা নম্বর রয়েছে। তুমি প্রাকৃতিক অনুকূল প্রাকৃতিক পরিবেশ এলে অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলোই লিখবে, এবং তার পাশাপাশি একটা ভারতের ছোট মানচিত্র এঁকে, এবং সম্পূর্ণ ভারতের মানচিত্র, এটা আমি জোর দেবো, কারণ বহু খাতা আমরা পাই শুধুমাত্র দক্ষিণ ভারতের শেষের দিকটা উপদ্বীপীয় অংশ এরকম এঁকে দিয়েছে, এঁকে দিয়ে এখানে দক্ষিণ ভারতের মালভূমিটাকে দেখিয়ে দিয়েছে, বা পশ্চিমঘাট পর্বতমালাটাকে দেখিয়ে দিয়েছে। এগুলো কিন্তু মানে শিক্ষকদের ক্ষেত্রে একটা উদ্রেক করবে, বিরক্তি তৈরি হবে। কেন তৈরি হবে? তুমি একটা সম্পূর্ণ ভারতের মানচিত্র কেন আঁকবে না? তুমি ছোট করেই আঁকো, তোমার বড় করে আঁকার দরকার নেই, কিন্তু সম্পূর্ণ ভারতের মানচিত্র এঁকে নর্থ লাইন দিয়ে তার মধ্যে তুমি অঞ্চলটাকে চিহ্নিতকরণ করো, অঞ্চলটাকে দেখাও, এবং সেটাই দরকার। এবং এই অঞ্চল চিহ্নিতকরণটাই আঞ্চলিক ভূগোলের প্রধান। আর একটা উদাহরণ দিই, শিল্প থেকে এলো পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্প, অর্থাৎ যেটাকে আমরা তৈল রসায়ন শিল্প বলে থাকি, শিল্পের উন্নতির কারণ। তো আমি পশ্চিম ভারতটাকে যদি জানি, অনেকেই কি করে শুধু গুজরাট আর মহারাষ্ট্র এইটুকুনি জায়গায় এঁকে দিয়ে সেখানে একটা কিছু দেখিয়ে দিল। এগুলোতে কিন্তু নম্বর তো পাবেই না, মানে বেশি নাম্বার পাওয়ার সম্ভাবনাও নেই, উল্টে শিক্ষকের কিন্তু বিরক্তি আসতে পারে। তুমি পুরো ভারত আঁকবে, পুরো ভারত থেকে তার মধ্যে গুজরাট এবং মহারাষ্ট্রের যেখানে এই তৈল রসায়ন শিল্প বা পেট্রোকেমিক্যাল শিল্পের সেন্টারগুলো রয়েছে, মোটামুটি ভাবে সেই জায়গাগুলো তুমি কিন্তু দেখাতে পারো বা দেখাবে। এইভাবে কিন্তু জিনিসটাকে করতে হবে, যে এরকম নয় যে কোন রকম একটা কিছু এঁকে দিলাম, আমি তো ছবি এঁকেছি, মানে আমি বলছি আমি ছবি এঁকেছিলাম, কিন্তু ছবিটা আমি কি এঁকেছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জন্যই আঞ্চলিক ভূগোলে আমি বলবো সম্পূর্ণ ভারতের মানচিত্র এঁকে তার মধ্যে অবস্থান চিহ্নিত করো, লোকেশন, অবস্থান চিহ্নিত করো, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বেশ,
স্যার, ধ্রুববাবু আপনি ফোন করেছিলেন, আশা করি আপনার প্রশ্নের উত্তর আমরা দিতে পেরেছি। অনেক ধন্যবাদ এনকেটিভি বাংলায় ফোন করার জন্য। স্যার, আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো অভিষেক বাবু, সেটা হচ্ছে, হ্যাঁ এখানে চলে আসতে পারেন, সেটা হচ্ছে যে একটু স্পেসিফিক, মানে এই মুহূর্তে যেহেতু এটা লাস্ট মিনিট সাজেশন, অনেকে জানতে চাইছেন কোন কোন চ্যাপ্টারগুলোকে একটু বেশি মন দিয়ে পড়বো এবারের ভূগোলে আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এবার বলি যে এই যে প্রথমে অবজেক্টিভ প্রশ্নগুলোর কথা বললাম 36 নম্বরের ক্ষেত্রে, সেই 36 নম্বর অবজেক্টিভ কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সাজেশন হয় না। এক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে লাইন বাই লাইন পড়তে হবে, তবেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া যাবে। আর বড় প্রশ্নের ক্ষেত্রে, মানে 3 নম্বর বা 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে, যেমন আমি একটু আগেই আঞ্চলিক ভূগোল থেকে বলেই দিলাম যে গতবার আখ চাষের উন্নতির কারণ এসছে, এই অনুকূল ভৌগোলিক পরিবেশ এসছে, তো সেক্ষেত্রে এবার ধান, গম বা চা, কফি অনেক বেশি ইম্পর্টেন্ট, বা এরকম ভাবে বিষয়টাকে দেখা যেতে পারে যে গত বছরের প্রশ্নে যেটা এসে গেছে 5 নম্বরের প্রশ্ন হিসাবে, শিল্প থেকে, কৃষি থেকে, বা প্রাকৃতিক ভূগোলের সমুদ্র স্রোত, বায়ুমণ্ডল থেকে, বা বহির্জাত প্রক্রিয়া থেকে, সেইটাকে বড় প্রশ্ন হিসেবে না ভেবে সেগুলোকে 3 নম্বরের প্রশ্ন হিসেবে ভেবে, বা তার অল্টারনেটিভ মানে অন্য যেগুলো আছে, যেমন আমি উদাহরণ দিয়ে বলি, ছাত্রদের এভাবে বললে সুবিধা হবে, যে বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ গতবার এসেছিল, তাহলে আমি এবার হিমবাহের ক্ষয়কাজ, নদীর ক্ষয়কাজ, এগুলো অনেক বেশি করে পড়বো। সঞ্চয় কাজ অর্থাৎ হিমবাহ, নদী অনেক বেশি গুরুত্বপূর্ণ এবছরের ক্ষেত্রে। তো এইভাবেই কিন্তু আমাকে এগুলো আগে থেকেই চিন্তা ভাবনা করে নিতে হবে যে আমি এই প্রশ্নের উত্তরটা লিখবো আসতে পারে। তার জন্য আমাকে উদাহরণ এবং তার সঙ্গে ছবি কিভাবে আমি প্রশ্নের সঙ্গে সাজাবো সেটাও কিন্তু আমাকে আগে থেকে চিন্তা ভাবনা করে রাখতে হবে, এবং বাড়িতে নিজেকেও প্র্যাকটিস করতে হবে, তাহলে অনেক সহজ এবং অনেক তাড়াতাড়ি বিষয়টা হয়ে যাবে। তো চ্যাপ্টার ওয়াইজ অবজেক্টিভের ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারই ইম্পর্টেন্ট, আর বড় প্রশ্নের ক্ষেত্রে যেগুলো গত বছর এসে গেছিল সেটাকে বড় প্রশ্ন হিসেবে না ভেবে তার বিকল্প যে অধ্যায় মানে টপিকগুলো রয়েছে সেখান থেকে ভাবা যেতে পারে। এটা হচ্ছে এই ক্ষেত্রে। আর ম্যাপ পয়েন্টিং তো ভারতের আঞ্চলিক ভূগোল থেকে 10টা ম্যাপ পয়েন্টিং আসে, এবং ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে ছাত্রছাত্রীরা ম্যাপ পয়েন্টিং করছে কিন্তু ওই নির্দেশ মানছে না, মানে উপযুক্ত প্রতীক চিহ্ন এবং নাম সহ মানচিত্রে চিহ্নিত করো, এই কথাটা কিন্তু লেখা থাকে যে ভারতের মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত চিহ্ন ও প্রতীক নাম সহ চিহ্নিত করো। তো প্রত্যেকটা প্রশ্নের যেমন দাগ নম্বর আছে, ম্যাপ পয়েন্টিং এও কিন্তু দাগ নম্বর রয়েছে 6.1 থেকে শুরু করে 6.10 পর্যন্ত। তাহলে এই 6.1 থেকে 6.10 মধ্যে যেটা আসবে, ধরুন 6.10 বিন্ধ্য পর্বত, তাহলে আমি বিন্ধ্য পর্বতটা যেখানে আঁকছি তার নিচে 6.1 আমি কেন লিখবো না? অবশ্যই লিখবো। অনেকে এটা লিখছে না, প্রতীক চিহ্ন ব্যবহার করছে না। প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা প্রতীক চিহ্ন ব্যবহার করতে হবে, এবং 10টার জন্য 10টা আলাদা প্রতীক চিহ্ন ব্যবহার করে এবং দাগ নাম্বার দিয়ে কিন্তু আমাদের যদি একটু ম্যাপ পয়েন্টিংটা দেখান কিভাবে করা উচিত এবং কোনটা ফর্মুলা অ্যাকচুয়ালি। একদম ফর্মুলার বিষয়টা হচ্ছে যে দাগ নম্বর দেওয়া এবং নাম এবং প্রতীক চিহ্ন। যেমন আমি বললাম যে 6.1 এসেছে বিন্ধ্য পর্বত, এটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে, ম্যাপ পয়েন্টিং, হ্যাঁ মানচিত্র যেখানে 10 নম্বর রয়েছে। তো প্রথমেই আমি বিন্ধ্য পর্বতের জন্য আমি পর্বতের যে চিহ্ন এরকম চিহ্ন দিয়ে দেবো, 6.1 লিখবো, আর পাশে বিন্ধ্য পর্বত কথাটা লিখে দেব। আচ্ছা, বিন্ধ্য পর্বত লিখে দেব। তারপরেই যেটা আসে নদী আসে, মূলত নদী বা কোনো লেক, হ্রদ আসতে পারে। আমি ধরে নিচ্ছি নদী এসছে। এবার যেমন লুনি নদী খুব ইম্পর্টেন্ট, মানে এটা আবার এভাবেও আসতে পারে যে ভারতের বৃহত্তম বা দীর্ঘতম অন্তর্বাহিনী নদী। লুনি নদীর নামটা বললো না কিন্তু, তাহলে কিন্তু এখানে আমাকে লুনি নদী কথাটা বলতেই হবে। যে আমি শুধু লুনি নদীটাকে এঁকে দিলাম এভাবে রাজস্থানের মধ্যে দিয়ে, তাহলে কিন্তু হবে না। সেক্ষেত্রে আমাকে কিন্তু 6.2 লিখে লুনি নদী কথাটা লিখতে হবে, এবং সেটা ম্যাপের মধ্যে ঠিক কোন জায়গায় সেটাকে পয়েন্টিং করতে হবে। একদম ম্যাপের মধ্যে এক্সাক্ট লোকেশন, যেগুলো সরাসরি আসবে না। যেমন আমি বললাম যে ভারতের দীর্ঘতম অন্তর্বাহী নদী লুনি নদী, বা এভাবে যেগুলো মানে ডাইরেক্ট না এসে, মানে সরাসরি না এসে ইনডাইরেক্টলি আসে, বিশেষ করে আমাদের শিল্প থেকে বা নগর বন্দর এই সমস্ত অধ্যায়গুলো থেকে ভারতের আঞ্চলিক ভূগোলের ইনডাইরেক্টলি আসে। কিরকম এক্সাম্পল দিয়ে বলি, যেমন পূর্ব ভারতের বৃহত্তম বা পূর্ব ভারতের একটি পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, আমরা সবাই জানি হলদিয়া, কিন্তু এই হলদিয়াটা বলতে হবে যে হলদিয়াটা এক্সাক্ট লোকেশনের জন্য হাফ নাম্বার, আর ওই নামটার জন্য কিন্তু হাফ নাম্বার। এই দুটো মিলিয়ে কিন্তু 1 নম্বর হবে। অর্থাৎ আমি হলদিয়া মেনশন করলাম না, কিন্তু আমি এক্সাক্ট লোকেশনটা করেছি হলদিয়ার, তাহলে আমি হাফ পাবো আমি কিন্তু। বা ভারতের অর্থনৈতিক রাজধানী এভাবে এলো, যেটা মুম্বাই, এবার আমি মুম্বাইটা লিখলাম না, ভারতের অর্থনৈতিক রাজধানী, জাস্ট আমি মুম্বাইটাকে মানে ম্যাপে আমি দেখে মার্ক করে দিলাম এবং দাগ নম্বর দিলাম, আমি কিন্তু হাফ পাবো, আমি কিন্তু 1 পাবো না। কারণ আমাকে বলে দেওয়া হয়েছে যে উপযুক্ত প্রতীক চিহ্ন ও নাম সহ
কত নাম্বার থাকে ম্যাপ পয়েন্টিং এ? একদম 10 নম্বর, 6.1 থেকে 6.10 পর্যন্ত 10টা থাকে এবং এটা পুরোপুরি ভারতের আঞ্চলিক ভূগোল থেকে আসে। ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী, ভারতের জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ এবং ভারতের কৃষি, শিল্প, নগর, বন্দর এই মিলিয়ে আসে। যেমন অনেক সময় নগর আসে, যেমন গতবারই বেঙ্গালুরু এসেছিল, তো এবার আসতে পারে দিল্লি। হয়তো দিল্লি বললো না, কি বললো যে ভারতের বৃহত্তম উত্তর ভারতের বৃহত্তম মহানগর, এভাবেও আসতে পারে। তাহলে উত্তর ভারতের বৃহত্তম মহানগরও কিন্তু দিল্লি, এইভাবেও বিষয়টা আসতে পারে। বা ভারতের রাজধানী, তাহলে তো আমরা জানি দিল্লি, এভাবে এলো। বা যে কলকাতা, অনেক রকম ভাবে কলকাতা আসতে পারে, যে পূর্ব ভারতের বৃহত্তম মহানগর, সেটাও কলকাতা আসতে পারে। তো এইগুলো কিন্তু ওইভাবে ভাবতে হবে যে আমি সরাসরি যেগুলো পাচ্ছি না, যেগুলো আমাকে মানে কিছুটা আইকিউ টেস্টও থাকে একদম 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 ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে এই ব্যাপারটা থাকে যে সে লোকেশন বা অবস্থানটা সঠিক জানে কিনা এবং তার পাশাপাশি সে এই নামটা জানে কিনা। যেমন কমলা লেবুর শহর নাগপুর, এভাবে আসতে পারে। আরব সাগরের রানী কোচি আসতে পারে। এগুলো ঘুরিয়ে এলে আমাকে তো কোচি এটা লিখতেই হবে। এই মেনশন করাটা, মানে এই উল্লেখ করাটা খুবই গুরুত্বপূর্ণ। আর স্থানগুলো, যেমন এই যে নগর, বন্দরের কথা বললাম, এগুলো তো একটা মানে প্লেস, তো সেক্ষেত্রে একটু কেয়ারফুলি করা যেন দিল্লিটা একটু বেশি উপরে উঠে পাঞ্জাবের দিকে না চলে যায়, বা আরো বেশি হিমাচল প্রদেশের দিকে। সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকা প্রয়োজন এবং এটা প্র্যাকটিস, আর কিচ্ছু না। ম্যাপ পয়েন্টিং কিন্তু পুরোপুরি অভ্যাস। যে যত বেশি অভ্যাস মানে প্র্যাকটিস করবে বারে বারে, এবং আমি এর জন্য আমি ছাত্রছাত্রীদের বলি যে প্রথমে তোমরা ম্যাপ ধরো একটা আজকে মনে করলে যে আমি ভারতের নগরগুলো দেখবো, আমি ভারতের 53টা মহানগর সম্ভব না, যেগুলো ইম্পর্টেন্ট আসে বেশি সেগুলো আমি দেখে নিলাম। এবার একটা খালি ম্যাপে আমি এটা প্র্যাকটিস করব। একটা খালি ম্যাপে আমি প্র্যাকটিস করে দেখবো যে আমার কতটা ভুল হলো, কতটা আসছে। এক্স্যাক্টলি, আমার অ্যাকুরেসি আসছে না, তাহলে আমি মুছে ঠিক করব। কিন্তু ম্যাপ দেখে ম্যাপ আমি করব না। অর্থাৎ একটা ম্যাপের বই খুলে, ম্যাপ পয়েন্টিং এর বই খুলে পাশাপাশি রেখে রেখে আমি দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু এগুলো কিন্তু আমি ম্যাপ পয়েন্টিং করব না। আমি বন্ধ রেখে করব, তারপর দেখবো আমার কতটা ডিস্ট্রাকশন হলো বা কতটা স্থান বিচ্যুতি ঘটলো, তারপর আমি সেটাকে আমি ঠিক করব। এইভাবে কিন্তু ম্যাপ পয়েন্টিং যদি করা যায় এবং পুরো পরীক্ষাটাই যদি এভাবে দেওয়া যায়, যেভাবে আমি পরপর টেকনিক্যাল বিষয়গুলো বললাম, উপস্থাপনের কথা বললাম, এবং 3 নম্বর 5 নম্বরের কথাও বললাম যে ছবি না চাইলেও ছবি দিতে পারো, এমন নয় যে ছবি চাইনি বলে, কারণ এটা তো তোমার ইমপ্রেশন। আবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অকারণে ছবি এঁকে দেওয়ারও কোনো মানে হয় না, মানে যে ক্ষেত্রে মনে হচ্ছে ছবিটা আঁকার প্রয়োজন, একদম একদম আঁকলে মনে হচ্ছে উত্তরটা আরো স্পেসিফিক। এবং আঞ্চলিক ভূগোলের ক্ষেত্রে আমি যেটা বললাম, আমাকে অনেক ছাত্রছাত্রী বলে স্যার কি আঞ্চলিক ভূগোলে স্যার কি ছবি আঁকবো, ওই যে ভারতের ছবির কথা বললাম, ঠিক সেরকম ভাবে, এবং ছবিটা যেন রেলেভেন্ট হয়। আমি বারবার বলবো ছবিটা যেন একটা প্রাসঙ্গিক হয়, মানে এমন ছবি, ভূগোল মানেই ছবি এমন এঁকে দিলাম যার কোনো। এইটা কিন্তু অনেকের কাছে একটা ভুল ধারণা যে ভূগোল মানেই প্রতিটা প্রশ্নের সঙ্গে একটা করে ছবি এঁকে দিতে হবে, এর কোনো মানে নেই। স্যার যেটা বারবার বললেন, যেখানে প্রাসঙ্গিকতা রয়েছে, মাথা ঠান্ডা রেখে 90 নাম্বার পাওয়ার ক্ষেত্রে যে যে জায়গাগুলোর কথা স্যার বললেন, যে যে চ্যাপ্টারগুলোর কথা বললেন, আশা করি আপনাদের কাছে আমরা সেটা উপস্থাপন করতে পেরেছি সঠিকভাবেই। আমাদের এই অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই আপনারা আমাদের ডিজিটাল পেজে কমেন্ট করে জানাতে পারেন যে এই অনুষ্ঠান আপনাদের কতটা কাজে লাগছে। আমরা আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। স্যার অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের সঙ্গে ভাগ করার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। নমস্কার।